আমরা দুই ভাই, এক মায়ের সন্তান, মুক্তিযোদ্ধা। সেও একজন অ্যাক্টিভ মুক্তিযোদ্ধা, এই কমান্ডিং কমিটিতেও আছে বাবু বলে। আমি আমার 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 মুক্তিযুদ্ধের যাওয়ার আগে গ্রাম চক্রামপুর, ভাদেশ্বর ইউনিয়ন, বাহুবল, হবিগঞ্জ। আমার একটা রাজনৈতিক পটভূমি আছে। ব্যাকগ্রাউন্ডটা, আমি হবিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের ছাত্র। আমি এসএসসি পাস করছি 1966 ইংরেজিতে। বৃন্দাবন কলেজে লেখাপড়া শুরু করি, মহাবিদ্যালয়ে। এই সময় থেকেই এই পলিটিক্সের সাথে আমি জড়িত। আমি এই তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলাম। 1969-এর গণ আন্দোলনে আমি হবিগঞ্জ মহকুমা অল পার্টি স্টুডেন্ট অ্যাকশন কমিটির একজন অন্যতম সদস্য। 69-এ আমার বিরুদ্ধে আরও সহযোগী কয়েকজনের বিরুদ্ধে ডিপিআর, পাকিস্তান ডিফেন্স রুল জারি করা হয়েছিল। এই সময়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারি নাই। এই সময়ে মুক্তিযুদ্ধে যাওয়া এবং রাজনীতিতে আমার প্রেরণার উৎস আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি হবিগঞ্জে আসতেন। হবিগঞ্জের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আপনারা জানেন, জনাব অ্যাডভোকেট মোস্তফা আলী সাহেব। ওনার বাসাতেই আসতেন। আমরা দূর থেকে কোনো সময় কাছে এসেও বঙ্গবন্ধুকে সচক্ষে দেখতাম, কথাবার্তা শুনতাম। 6 দফার আন্দোলন, বঙ্গবন্ধুকে, তখনকার শেখ মুজিবুর রহমানকে যখন আমরা মঞ্চে নিয়ে যেতাম জালাল স্টেডিয়ামে, যাওয়ার সময় আমরা স্লোগান দিতাম, 6 দফা মানতে হবে, নইলে বাংলা ছাড়তে হবে। বঙ্গবন্ধু আমাদের থামিয়ে দিয়ে বলতেন, ছাড়তে হবে নয়, বল 6 দফা মানতে হবে, নয়তো বাংলা স্বাধীন হবে। এই জালাল স্টেডিয়ামের উত্তর প্রান্তে এখানে ডায়াস হতো। এই ডায়াসের মধ্যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ম্যাপ, মানচিত্র থাকতো। এদেশের মানুষকে, আমাদের ছাত্র সমাজকে তিনি উদ্বুদ্ধ করতেন, অনুপ্রাণিত করতেন এবং ইঙ্গিত দিতেন, স্বাধীনতা ছাড়া আর কোনো ব্যতিক্রম নাই, গত্যন্তর আমাদের নাই। এই কথাটা আমাদের বলতেন। বঙ্গবন্ধু যা চিন্তা করতেন, এই ছাত্রলীগকে দিয়ে সমস্ত কথা ছাড়তেন মানুষের মধ্যে। রাজনীতির অনেক অসুবিধার কারণে যা মুখে তিনি বলতে পারতেন না, তিনি ছাত্রলীগকে দিয়ে বলাতেন। এটা আপনারা নিশ্চয় শুনেছেন। বঙ্গবন্ধু তিনি আমাদের বলতেন যে পাকিস্তান হাসিলের পর থেকে কিভাবে এই পাকিস্তানিরা আমাদের সাথে প্রবঞ্চনা করে আসছে, ষড়যন্ত্র করে আসছে। তিনি একদিন ওই মোস্তফা আলী সাহেবের বাসাতে বসেই তিনি বলেছিলেন যে পাকিস্তানিরা যে কায়েদে আজমের যে সিদ্ধান্ত ছিল, এই সিদ্ধান্তের বিরুদ্ধেও তারা কাজ করেছে। তিনি বলেছিলেন, আমার এখনও স্পষ্ট মনে আছে, যে একটা ভাষণ নাকি জিন্নাহ সাহেব
1947 সালের 23শে জুন দিল্লিতে দিয়েছিলেন। এটাতে তিনি বলেছিলেন যে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ কোন দিকে যাবে, না পাকিস্তানে না ভারতে, সেটা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে। এবং মুসলিম লীগকে অসহযোগ আন্দোলন থামিয়ে রাখার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। আরেকটা ভাষণ বঙ্গবন্ধু বলছিলেন, আরেকটা ভাষণ পাকিস্তান গণপরিষদে 1947 সনের 11ই আগস্ট তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি বলেছিলেন, বঙ্গবন্ধু বলছিলেন যে কায়েদে আজমের এই ভাষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে তিনি কায়েদে আজম নিজে বলেছিলেন যে পাকিস্তান হবে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। 11ই আগস্ট ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এবং ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডু নাকি এই হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত বলে কায়েদে আজমকে আখ্যায়িত করেছিলেন। কিন্তু পরে তো এগুলো ব্যতিক্রম হয়ে গেল। কায়েদে আজম উনি পাকিস্তানের লোক ছিলেন না, তিনি গুজরাটের মানুষ। লিয়াকত আলী খান তিনি পাকিস্তানের লোক ছিলেন না, উনি পাঞ্জাবের হরিয়ানার লোক। কোনো এই দুইজনের কেউই কিন্তু উর্দু ভাষাভাষী ছিলেন না। এবং পাকিস্তানে কোনো প্রদেশের ভাষা উর্দু না হওয়া সত্ত্বেও উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য এই প্রয়াস চালালেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। যেহেতু তিনি একথা বলেছিলেন যে কেন্দ্রীয় ভাষা হবে উর্দু এবং প্রাদেশিক ভাষা হবে যার যার তার তার, কিন্তু এগুলোর ঠিকানাই শেষ পর্যন্ত। আমাদের ধারণা যে বঙ্গবন্ধু এখান থেকেই বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন পাকিস্তানিদের উপর। এরপরে কি হলো, কায়েদে আজম সাহেব মারা গেলেন, লিয়াকত আলী সাহেবকে মেরে ফেলে দেওয়া হলো। 15 বৎসরের হরিয়ানার নবাব, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তাকে মেরে ফেলে দেওয়া হলো। খাজা নাজিমুদ্দিন আসলেন, ওনাকে পাকিস্তানিদের পছন্দ হলো না, কিছুদিনের মধ্যেই ওনাকে নামিয়ে দিয়ে খাজা শাহাবুদ্দিনকে নামিয়ে দিয়ে পরে আনা হলো চৌধুরী মোহাম্মদ আলীকে। চৌধুরী মোহাম্মদ আলীকে ভালো লাগলো না, আনলেন বগুড়ার মোহাম্মদ আলীকে ভালো লাগলো না। কয়েকদিনের মধ্যে তিনি আসলেন চন্ডীগড়কে, একের পর এক। তারপরে চন্ডীগড়ের পরে আরেকজন কি জানি আসলেন, আমার স্মরণ নাই। তারপরে আসলেন ইস্কান্দার মির্জা এসে তিনি তো দিয়ে দিলেন, হ্যাঁ, মার্শাল্লাহ দিয়ে দিলেন। আইয়ুব খান তার একান্ত সচিব হয়ে গেলেন। তারপরে তিনি আরেকটা ষড়যন্ত্র শুরু হলো, তুরস্কের আঙ্কারায় বৈঠক হলো, এই কি বাগদাদ সম্মেলন কমিটি এটার বৈঠক হয়েছিল। এটাতে আইয়ুব খান গিয়েছিলেন, ইস্কান্দার মির্জা, আইয়ুব খান এবং আলতাফ গওহর তারা গিয়েছিলেন। যাওয়ার পরে সম্মেলনের এক পর্যায়ে অবসর সময়ে তখন ইরানের শাহনশাহ রেজা শাহ পাহলভি তাদেরকে নিয়ে বসে একটা প্রস্তাব দিলেন। প্রস্তাবটা হলো যে পূর্ব পাকিস্তানকে ছেড়ে দাও, ভারতের কাছে দিয়ে দাও, আর কাশ্মীরকে নিয়ে দাও। এই ষড়যন্ত্রের কথা শ্রীলঙ্কার একজন রাষ্ট্রদূত এবং আমাদের বাঙালি একজন পাকিস্তানি রাষ্ট্রদূত যেমন ফখরুদ্দিন আহমদ, ওনার ক্রিটিক্যাল টাইমস নামক বইতেও লিখেছেন এই সমস্ত ব্যাপার, যে এই ষড়যন্ত্র তারা করেছিল, যে কৌশলগত কূটনৈতিক তৎপরতা ভারতের সাথে চালিয়ে কৌশলগত একটা যুদ্ধ লাগিয়ে পূর্ব পাকিস্তানকে ভারতের সাথে দিয়ে কাশ্মীরকে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা, অপকৌশল তারা করেছিলেন।
যার ফলশ্রুতিতে যদিও এটা সংগঠিত হয় নাই, সফল হয় নাই, সেটা হলো 1965 ইংরেজির সেই যুদ্ধ, অঘোষিত কোনো কারণ ছাড়া একটা যুদ্ধ ভারতের লগে, সম্পূর্ণভাবে এই পূর্ব পাকিস্তানকে অরক্ষিত অবস্থায় রেখে ভারতের সাথে একটা যুদ্ধ তারা লাগিয়ে দিল। আমরা তখন ছাত্র, তো ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ পড়ি আমরা, আমাদেরকে মুজাহিদ বাহিনীতে নিয়ে ট্রেনিং দেওয়া হলো। আমরা শায়েস্তাগঞ্জ স্কুলের খেলার মাঠের পশ্চিম দিকে এখানে এই সানমারি কয়টা ফায়ারিং রেঞ্জ তৈরি করে, এটার মধ্যে আমাদের ট্রেনিং দেওয়া হলো এবং মুজাহিদ বানিয়ে আমাদের সেক্টরে নিয়ে যাওয়া হলো। এই অবস্থা চলছিল। এদেরকে কোনো, আমাদের দেশে কোনো বিমানও ছিল না, পাকিস্তানের কোনো তেমন মিলিটারিও কেউ ছিল না। এই অবস্থায় আল্লাহ আমাদের বাঁচিয়েছেন, ষড়যন্ত্র সফল তাদের হয় নাই। ওই সমস্ত ষড়যন্ত্র বঙ্গবন্ধুর কাছে ধরা পড়ে। আপনাদের নিশ্চয়ই, আপনাদের বয়স তখন, তো আপনারা নিজের চোখে দেখেন নাই, শোনেন নাই, ইতিহাস পড়েছেন, দেখেছেন। বঙ্গবন্ধু একেবারে নিশ্চিত হয়ে গেলেন যে এই জাতিকে বাঁচাতে হলে, আমাদের বাঁচতে হলে দেশের স্বাধীনতার দরকার। তিনি সংগঠন করতে শুরু করলেন। এটা একটা প্রমাণিত সত্য, আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন যে একেবারে শেরে বাংলা একে ফজলুল হক, ভাসানী সাহেব এবং সরওয়ার্দিন সাহেব পর্যন্ত কোনো না কোনো এক সময়ে আইয়ুব খানের সাথে বা পাকিস্তানিদের সাথে বৈঠকে বসছেন, কথাবার্তা বলছেন এবং আলাপ আলোচনা করেছেন। কিন্তু বঙ্গবন্ধু একদিনও এক মুহূর্ত এই পাকিস্তানিদের সাথে, ওই সমস্ত জেনারেলদের সাথে কোনো সলা পরামর্শে বা কোনো কথা বলতে বসেন নাই, এই ইতিহাস নাই। তিনি ডিটারমাইন্ড যে এই দেশকে স্বাধীন করতেই হবে। এই অগ্নিমন্ত্র ছাত্রলীগের মধ্যে তিনি ঢুকিয়ে দিয়েছিলেন। তাই ছাত্রলীগটা বাংলাদেশের স্বাধীনতার উপক্রমণিকা। এটা কি আপনারা মানেন? তো বঙ্গবন্ধু দেখাতেন, একটা স্লিপ করছি যে আমরা কিভাবে দেখলাম বঙ্গবন্ধুর কৌশল এবং মানুষকে কনভিন্স করার, মানুষকে বুঝাবার, মোটিভেট করার। দুইটা ম্যাপ, পূর্ব পাকিস্তানের এক ম্যাপ, পশ্চিম পাকিস্তানের এক ম্যাপ। গাভীটা খায়, ঘাস খায় পূর্ব পাকিস্তানে, আর 5 দিয়ে, নল দিয়ে বালতি, দুধের বালতিটা পশ্চিম পাকিস্তানে। এই ছবি দিয়ে সমস্ত বিষয়টা, রাজনৈতিক এই শোষণের যে বিষয়টা, একটা মাত্র ছবির মধ্যে তিনি বুঝাবার চেষ্টা করছেন। তিনি নির্দেশ দিয়েছেন, তোমরা এইভাবে এইভাবে করো। একজন রাজনীতির, একজন বৈজ্ঞানিক, বিশ্বের এমন কোনো নেতা, আমি কিন্তু যুদ্ধের থেকে একটা ব্যাকগ্রাউন্ডে বলছি, তা অনেক কথা। হ্যাঁ, বিশ্বের এমন কোনো নেতা, এমন কোনো ইতিহাস সৃষ্টি করতে পারেন নাই যে গণতন্ত্রমনা কোনো জাতিকে প্রয়োজনে স্বাধীনতার লক্ষ্যে নিয়ে যাওয়া এবং তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার মতন এমন কোনো আন্দোলন, বিপ্লবী নেতা বিশ্বে জন্ম নেয় নাই। শ্রেণী সংগ্রাম, বিপ্লব, এর মাধ্যমে অনেক দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এইভাবে গণতান্ত্রিক পথে অগ্রসর হতে হতে শেষ পর্যন্ত একটা গণতন্ত্রমনা জাতির হাতে অস্ত্র তুলে দিয়েছেন বিশ্বের কোনো নেতা, এমন কোনো ইতিহাস নাই। আছে নাকি? নাই। বঙ্গবন্ধু তা সম্ভব করেছেন। তাই আমরা তার থেকেই অনুপ্রাণিত আমরা হয়েছিলাম সেদিন। আপনি ব্যক্তিগতভাবে কিভাবে যুদ্ধ? আমি তখন অল পার্টি স্টুডেন্ট অ্যাকশন কমিটির সদস্য। 7ই মার্চের ভাষণের পরেই আমরা বুঝতে পেরেছিলাম যে বঙ্গবন্ধু কী নির্দেশ তিনি দিয়েছেন, কি করতে হবে, কি করা ছাড়া আমাদের কোনো পথ নাই, এটা আমরা বুঝতে পেরেছিলাম। আমরা তখন ভিতরে ভিতরে আমরা অনানুষ্ঠানিক ট্রেনিং নিতে শুরু করেছিলাম। আমরা হবিগঞ্জ বিকেজিসি গার্লস স্কুলের ভিতরে আমাদের ছাত্রলীগের মেয়েদেরকে দিয়ে আমরা ফার্স্ট এড ট্রেনিং শুরু করিয়ে দিয়েছিলাম, এখানের আমাদের লোকাল ডাক্তারদের নিয়ে।
7ই মার্চের পরে 25শে মার্চ, কমিটি গঠিত হয়েছে। হ্যাঁ সংগ্রাম কমিটি, এখানে সংগ্রাম কমিটি হয়েছে। সংগ্রাম কমিটির অফিসটা ছিল এই ইয়েতে মোস্তফা আলী সাহেবের বাসাতে, যে বাসাটা যুদ্ধের সময় ডেমোলাইজ করে দিয়েছিল পাকিস্তানিরা। আমরা অল পার্টি স্টুডেন্ট কমিটির সদস্যবৃন্দ যারা শহরের ভিতরের ছিলেন তারা বাসা ছিল, আমরা তো বাইরের ছাত্র ছিলাম, আমরা হোস্টেলে থাকতাম। 25শে মার্চ রাত্রে 12:01 বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিলেন, টেলিগ্রাফিক মেসেজ। সেই মেসেজটা আসলো হবিগঞ্জ মহকুমা আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব মোস্তফা আলী সাহেবের কাছে। আসার পরে তিনি ডাক দিলেন কমান্ড্যান্ট মানিক চৌধুরীকে। তখন তিনি কমান্ড্যান্ট হন নাই, তিনি MNA ছিলেন। তিনি অত্যন্ত ছাত্রলীগের সাথে খুব বেশি সম্পর্কিত ছিলেন। ওনার বাসাতেই ছিল আমাদের ছাত্রলীগের অফিস, হাসিম ডাক্তার সাহেবের ফার্মেসির অপোজিটে। এখন এখানে একটা ফার্মেসি আছে, ওই যে তাপস মুক্তার সাহেবের ছেলের ফার্মেসিটা, এখানে তিনি মোস্তফা আলী সাহেব যাওয়ার পরে তিনি টেলিগ্রাফে মেসেজ দিয়ে বললেন ছেলেদের কাছে এটা নিয়ে যাও। মানিক চৌধুরী সাহেব তখন ইন্স্যুরেন্স কোম্পানিতে ওনার একটা চাকরি ছিল। বঙ্গবন্ধু কিন্তু একদিন ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। ওনার একটা ফক্সওয়াগন গাড়ি ছিল, জার্মান মেড একটা ফক্সওয়াগন গাড়ি নিয়ে রাত 3টার সময় হোস্টেলের নিচে আমাদের ডাক দিলেন। আমরা নেমে আসলাম, ঘুম তো কেউ নাই, আমরা তো জানি যে খবর এসে গেছে যে শুরু হয়ে গেছে। বললেন যে বঙ্গবন্ধুর টেলিগ্রাফিক যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যে আমরা নামছিলেন, হ্যাঁ হ্যাঁ প্রিন্ট করা টেলিগ্রাফিক মেসেজ। আমরা ওই যে নেমে গেলাম, আমাদের তো হাতে অস্ত্র নাই। আমরা শহরে যাদের সিভিল বন্দুক ছিল কালেকশন শুরু করলাম, তারপরে সিকিউবি পিস্তল রিভলভার যাদের ছিল, যাদের কাছে গেছি তারাই দিয়ে দিয়েছে স্বেচ্ছায়, নিয়ে যাও। যুদ্ধ শুরু হয়ে গেছে। সকালবেলা আমরা ছাত্রলীগ অফিসে বসলাম, রফ সাহেব আসলেন, সিআর দত্তকেও নিয়ে যাওয়া হলো, এখানে কথাবার্তা হলো। ওনারা প্রথম জিনিসটা যে এত বড় একটা যুদ্ধ তাদের কথায় টথায় এইভাবে প্রকাশ পাইল যে পাকিস্তান আর্মি বিশ্বের 4র্থ স্থানীয় একটা আর্মি, এর সাথে কী নিয়ে যুদ্ধ করা যায়, এই সমস্ত কথাবার্তা। শেষ পর্যন্ত আমরা ছাত্রলীগের ছেলেরা সংগ্রাম পরিষদের যে সদস্যবৃন্দ আসলাম এইচডিও সাহেবের কাছে, আকবর আলী খান সাহেব তখন এইচডিও, ওনার কাছে আসলাম, ওনার চেম্বারে ঢুকলাম, বললাম স্যার অস্ত্র দরকার, এদের ট্রেজারি, ওটা আমাদের অস্ত্রের দরকার, যুদ্ধ শুরু হয়ে গেছে স্যার, অস্ত্র ছাড়া তো আমাদের কিছু করার নাই, আপনি দয়া করে চাবি দেন, আমরা অস্ত্র নিই। তিনি প্রথমে বলছিলেন যে তোমরা তো চাবি নেবে, আমি তো চাকরি করি। আমরা বললাম স্যার কার চাকরি করেন? আমি তো পাকিস্তানে, আমি এইচডিও। বলে স্যার পাকিস্তান তো নেই স্যার, আপনার চেম্বারের সামনে পতাকা উড়ে বাংলাদেশের, দেখছেন নি স্যার? দেখেন গিয়ে, আর যে ফ্ল্যাগ মাস্ট পোস্ট আছে এগুলোতে আমরা তো বহু আগেই পতাকা উড়িয়ে দিছি। এখানে পাকিস্তান নাই স্যার, এটা বাংলাদেশ, যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনি বাঙালি, আমাদের লোক, দয়া করে চাবিটা দেন। তিনি একটু সময়, উনি একটা অভ্যাস ছিল, আপনারা দেখেন নাই, উনি 5 সিগারেট টানতেন, চেইন স্মোকার তিনি ছিলেন, একটা সিগারেট থেকে আরেকটা সিগারেট তিনি ধরাতেন আর টানতেন। এই টানতে টানতে হঠাৎ তিনি বললেন যে তোমাদের নেতাদের নিয়ে এসো, এমপি সাহেবদের নিয়ে এসো। আমরা তাদেরকে কালেকশন করে নিয়ে গেলাম। মোস্তফা আলী সাহেব গেলেন, মানিক চৌধুরী সাহেব গেলেন, মোস্তফা আলী সাহেব গেলেন, মৌলানা সাহেব আসাদ আলী সাহেব গেলেন, গোপাল কৃষ্ণ মহারত্ন, যারা আছে সবাইকে নিয়ে গেলাম। তিনি একটু দেরি করে বললেন যে কি করব এখন, কি করা যায়? মানিক চৌধুরী সাহেব বললেন এইচডিও সাহেব চাবিটা দিয়ে দেন, চাবি না নিয়ে আমরা যাব না, ছেলেরা আসছে, আমরা চলে যাব, তারা চাবি আপনার কাছ থেকে নিয়ে যাবে। চিনি
তো বুঝতে তো আর বেশিরভাগই নাই। তিনিও যেরকম অত্যন্ত প্রগতিশীল মানুষ, তিনি বেসিক্যালি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করতেন, ছাত্র ইউনিয়ন তিনি করতেন। আমি কি বলতে অপ্রাসঙ্গিক কথা বলতেছি ভাই? আপনার কথাগুলো আমার দরকার আছে। হ্যাঁ। একটু বলেন। তো একটু পানি খাবেন? না, তো অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন, তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন। তিনি শেষ পর্যন্ত বললেন, হঠাৎ বললেন যে তোমরা চাবি নেবে? বলে স্যার হ্যাঁ, চাবি নেবার জন্য আসছি। আর এমপি সাহেবরা যা বলে গেছে আমরা যাব না চাবি না নিয়ে। তিনি বললেন আমাকে নেবে? আমরা উঠে দাঁড়াইয়া এমনি হাত বাড়াইলাম, স্যার আপনাদের মতো মানুষ দরকার আমাদের, আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা সাহস ছাড়া আমরা তো কিছুই করতে পারবো না। আপনি যাবেন, চাবিটা এমনি ছেড়ে দিলেন, নাও চাবি, হয় ডিসি নয় ফাঁসি। এই কথাটা একটু সময় নেন আপনি। একটু পানি দিন। অবশ্যই তিনি যুদ্ধের পরে ডিসি হয়েছিলেন, এটা আপনারা জানেন। আমরা অস্ত্র এখান থেকে, ওই যে আমার ভাইরা বলেছে যারা আনসারে ছিল, তারা ছিল হবিগঞ্জ নিউফিল্ড, এটা নিউফিল্ড, ওদের কিবরিয়া সাহেব মিলন হয়তো পাশে, এখানে নিউফিল্ড, এটা আনসার ক্যাম্প, এখানে আনসার ট্রেনিং হতো নিউফিল্ডে। এখানে খবর দেওয়া হলো রাইফেল আমার সবটা জানা নেই তো, আর 13 সিলিং বুলেট ছিল, আর বাকি রাইফেল আমরা নিলাম। ট্রেজারিতে দায়িত্ব যে ছিল তখন তিনি বললেন যে আপনাদের সই দিতে হবে। সেসময় আমরা 2 বন্ধু সই দিলাম। একজন নাই দুনিয়াতে, 74-এ গণবাহিনী তাকে মেরে ফেলে দিয়েছিল। মতিনের নাম শুনছেন বোধহয়, মতিন একজন বিপ্লবী ছাত্র নেতা সে ছিল, যুব নেতা সে ছিল, মুক্তিযোদ্ধা, গ্রুপ কমান্ডার। পুরো নাম কি ছিল না? আব্দুল মতিন, বাড়ি বালিয়ারি, ওই সোনারঘাট বালিয়ারি, তাকে মেরে ফেলে দেওয়া। আমরা সই দিলাম, এনে আনসারদের হাতে তুলে দেওয়া হলো সমস্ত। এখান থেকে শুরু হলো। প্রথম এসে আমরা তেতুইয়া, এই দুলিয়াখাল তেতুইয়া বাবুর বাড়িতে, এখানে যে এখন যে পুলিশ ক্যাম্প হয়েছে, এই ক্যাম্প প্রথম। তারপরে আমি লম্বা করি না, এর ভিতরে একদিন পরেই আমরা মার্চ করলাম, আসলাম আমরা দারাগাঁও চা বাগানে স্টাফ কোয়ার্টারে এখানে আসলাম। এখান থেকে আস্তে আস্তে রওনা দিলাম শ্রীমঙ্গল পাড়িয়া নারায়ণছড়া থেকে ভৈরব বাজার থেকে আমরা গেলাম এই মৌলভীবাজার টুরিস্ট রেস্ট হাউস, পিটিআই ইনস্টিটিউটের পাশে। এখানে একদিন থাকার পরে এখান থেকে রওনা দিলাম আমরা। হবিগঞ্জের মানুষগুলোই, কিন্তু আমরা প্রথম গিয়ে কোনো মানুষ, এই মৌলভীবাজার শহরের মধ্যে কোনো লোক আমরা পাইনি। তো এই শেষ করে নিছি ভাই, বউ তো না, আমি ওনার কথাটা শেষ করি। তারপরে এখান থেকে আমরা রওনা দিই। এখান থেকে সরাসরি আমরা শেরপুরে এখানে গিয়ে তাদের সাথে আমরা অ্যাডভান্স করতেছি, আর তারা রিট্রিট করে। শেরপুর ওই পারে তারা গেল, আমরা এই পারে। এখানে একটা যুদ্ধ হলো, যুদ্ধতে প্রথম মারা গেল আমাদের পাশেই আমার সহযোদ্ধা এবং খেলার সাথী মফিল হোসেন, কলার বাপ কয় না, মফিল হোসেন কলা, শেরপুরের এখানে। তারপরে এটা পাশাপাশি শেরপুর সাদিপুর। তারপরে হাফিজ উদ্দিন, তারা 2 জন, তাদের লাশ নিয়ে এসে এখানে আমরা দাফন করলাম। এখান থেকে সাদিপুরও লড়াই হয়। এরপরে তারা সরাসরি চলে গেল শালুটিগড় যাওয়ার পরে এখানের মধ্যে একটা ধান্দা শুরু হয়ে গেল। শোনা গেল যে তারা সারেন্ডার করবে। এদিকেও তারা তেলিয়াপাড়া ব্যারিকেড এটা ভাঙ্গিয়া এদিকে অ্যাডভান্স করতেছে, আর তারা আমাদের হবিগঞ্জের যে সমস্ত নেতৃবৃন্দ, মোস্তফা আলী সাহেব এরা সহ, তারা ওইখানে সারেন্ডার অনুষ্ঠান করার জন্য যাইবার প্রস্তুতি নিচ্ছেন।
আর রাত্রে তারা রিইনফোর্স করে, পাকিস্তানি সৈন্য সমাবেশ রিইনফোর্স বিমান দিয়ে সমাবেশ করিয়া ভোরবেলা আমাদের উপর ক্র্যাকডাউন হয়। ভোরবেলা আমাদের উপরে ক্র্যাকডাউন হয়। আমরা যারা ভিতরে পড়েছিলাম আমরা শেষ পর্যন্ত মার খেয়ে আমাদের এই অস্ত্র দিয়ে তাদের সাথে আমরা শেষ পর্যন্ত সুরমা নদী সাঁতরিয়ে পার হয়ে আসলাম। কিং ব্রিজ দিয়ে তারা চেষ্টা করলো আসার জন্য। 2 ঘন্টা সময় আজিজ সাহেব, মেজর আজিজ সাহেব, আমাদের সাব সেক্টর কমান্ডার আজিজ সাহেব যদি ওইখানে প্রায় 2 ঘন্টা উনি ট্যাকল করেছেন মেশিন গান দিয়ে, এই ট্যাকল করে 2 ঘন্টা। এর ভিতরে আমরা যারা ছেলেরা মানুষগুলো আসি সব আমরা সাঁতরিয়ে পেরিয়ে আসি। উসমানী সাহেব আর পরে আসলেন, হ্যাঁ না পরে আসার পরে আর ডিফেন্স নিয়ে থাকার সময় আমাদের হয় নাই। এখানে এসে উসমানী সাহেব বললেন যে আর থাকা যাবে না এখানে আর আজিজ সাহেবকে বললেন যে উইথড্র করো এবং সবকে নিয়ে চলে যাও, শেল্টারে চলে যাও। ওই আমরা শেষ পর্যন্ত এখান থেকে ভারতে চলে যাই। আর 29শে ডিসেম্বর হবিগঞ্জ ফল করে। হবিগঞ্জ 29শে ডিসেম্বর ফল করে। 29শে এপ্রিল হবিগঞ্জ ফল করে। আমি এখান থেকে হবিগঞ্জ থেকে যে কন্ট্রোল রুম থেকে আমাদের বন্ধুরা অনেকেই পার হয় রিওতে, এই ইন্ডিয়া যাবার চেষ্টা করলো। শাস্তাগঞ্জ জংশন পার হওয়ার আগেই যারা ওপারে গেছে তারা তো গেলই, আর আমরা কিছু সংখ্যক ছেলেরা আমরা আটকা পড়ে গেলাম, ভিতরে আটকা পড়ে গেলাম। আর ওইদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তারা মার্চ করছে, এই সাজির বাজার দিয়ে রাস্তাটা আইলো, এই বাইপাস রোডে আইয়া তারা কন্ট্রোল করছে। আমাদের ডাক্তার হিরু রায় এবং ডক্টর সালে, তারা 2 জনকে ওই গেটে, রেল গেট যেটা শাস্তাগঞ্জ স্কুলের পাশে রেল গেট, ওইখানের মাঝে আটক করে তাদেরকে হত্যা করে। এখানে আমরা আর অগ্রসর হতে পারিনি। এখান থেকে ফিরিয়ে আইয়া আমরা এদিকে বাহুবলের দিকে আমরা আসি। আইসা এখান থেকে আমরা ভারতে যাওয়ার চেষ্টা করি। কালেঙ্গা পারকুল হইয়া কালেঙ্গা পার হইয়া আমরা আসারামবাড়ি হইয়া খোয়াই চলে যাই। সেখান থেকে রিক্রুট হয়, অমর কলোনিতে আমাদের রিক্রুট করে। এখান থেকে এই অম্পিনগরে ট্রেনিং হয়, প্রায় 2.5 মাস ট্রেনিং, সব অস্ত্র, এক্সপ্লোসিভ, মোটর পর্যন্ত, টুইঞ্চ মোটর, এগুলোতে ট্রেনিং হয়। ট্রেনিংয়ের পরে আমাদেরকে নিয়ে আসা হয় এই সিদাই আগরতলা 91 বিএসএফ, আগরতলা 91 বিএসএফের এখান থেকে আমাদের গ্রুপ করে দেওয়া হয় এবং প্রত্যেকের ডিটেল প্লেস দেখিয়ে দেওয়া হয়। কার হবিগঞ্জে, কার বাহুবলে, এই সমস্ত ডিটেল প্লেস দিয়ে গ্রুপ কমান্ডার, আমি নিজে একজন, আমার গ্রুপ নাম্বার হলো 203, আর আমার বন্ধু মোহাম্মদ আলী টিপু, নাম শুনছেন হবিগঞ্জে, তার হলো 204। আমরা 2 কমান্ডার। আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে আসা সিঙ্গিছড়ার দিকে আসলাম। আমাদের হাইড আউট নিয়ে নিলাম। কেউ কচুবাড়ি হয়, এটা কেউ গুমসুমবাড়ি, কেউ বাগাইবাড়ি, ওই সমস্ত এইখানের মধ্যে আমরা 9 জন কমান্ডার আমরা ছিলাম এখানে। হ্যাঁ, প্লাটুন কমান্ডার। এটা কমান্ডার বলতো না, আমরা তখনকার ভাষা পাকিস্তানি কমান্ডার নাই, লিডার বলতো, গ্রুপ লিডার। আমাদের মুভমেন্ট অর্ডার আছে, যে এই মুভমেন্ট অর্ডার দেখালে আপনারা দেখবেন যে এখানে লিডার লেখা, কমান্ডার নাই, গ্রুপ কমান্ডার নাই। আছে গ্রুপ, আমার আছে, মুভমেন্ট অর্ডার আছে। আমার ফার্স্টটা মুভমেন্ট অর্ডার আছে এই করার জন্য, এই আর্ম সারেন্ডার করার জন্য। বাল্লার থেকে একটা এই চুনারুঘাট, আর একটা শায়েস্তাগঞ্জ হাই স্কুল, আর একটা বাদই এখানে, এরকম 5টা মুভমেন্ট অর্ডার আমার আছে। আচ্ছা, যাই হোক, এখন যুদ্ধ যখন শুরু, ট্রেনিংয়ের পরে যুদ্ধে আসলাম, হঠাৎ শুনলাম আমার বাবাকে ধরে নিয়ে গেছে। আমার বাবাকে ধরে নিয়ে যায় এই এখানে রাজাকাররা এনে, এখানে কোলাবরেটর ওই লোক আবদুল্লাহর নাম শুনছেন বোধহয়, আবদুল্লাহ শেষ পর্যন্ত পাক বাহিনীর হাতে দিয়ে দেয়। আমার বাবা থেকে
মে মাস থেকে মেয়ের প্রথম দিকে বাবাকে নিয়ে যায় এবং ওই যখন তারা রিট্রিট করে শ্রীমঙ্গল থেকে, তখন মানুষকে যে ওই ফাইল করে সিঙ্গল ফাইল করে মারছে, ওনাকে অন্ধ করে ফেলেছিল, 2 চোখ নষ্ট করে দিয়েছিল। আমরা 2 ভাই মুক্তিযোদ্ধা, আমাদের বারবার বলছে তোর ছেলেদের ফেরত আন, তোর ছেলেদের এনে দে, এই সমস্ত। বাবা আমাদের পায় কোথায়? বাবার উপরে অত্যাচার নির্যাতনে 2 চোখ চলে যায়, তিনি তো দেখতে পারেন নাই, তিনি লাশের তলে পড়ে গিয়েছিলেন শ্রীমঙ্গলে। ওয়াবদার যে আছে না, এই ওয়াবদার এখানে আসিল তাদের কনসেন্ট্রেশন ক্যাম্প। আমার এক বন্ধু ভিংরাজ করে নাম, শাস্তানগর হবিগঞ্জের, সেও এখানে তারে ধরিয়া নিয়ে যায়। সে এক ফাঁকে বাচ্চা দেওয়ার পরে সে যখন দেখলো যে একটা মানুষ ঘুঙ্গাইতেছে লাশের তলে পড়িয়া, সে পরে দেখে যে আমি তো হবিগঞ্জে পড়তাম, তার সাথে আমার খুব বন্ধুত্ব ছিল, সে দেখে যে আমার বাবা, সে এইখান তো উদ্ধার করিয়া নিয়ে আসে। বাবার জীবনটাই শেষ। অপারেশন, অনেক অপারেশন, আমি লম্বা করব না, তবে অনেক অপারেশনের কথা, যেহেতু এটা ডকুমেন্টারি, আমরা অনেক মুক্তিযোদ্ধা, আমরা অপারেশন কথা, রাজনীতির পরিবর্তনের কারণে দেশের যে অবস্থা এখন বা 75-এর পরে যে অবস্থা, আমরা নিজকে মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া সাহসের ব্যাপার ছিল। যে দেশের প্রধানমন্ত্রী ছিল রাজাকার, আজও ইম্পর্টেন্ট অপারেশন, প্রথম অপারেশনটা হলো কালেঙ্গা। এটা হবিগঞ্জের সবচেয়ে বড় অপারেশন, মনি শহীদ হয়েছিল। এটা কালেঙ্গা বিট অফিস, নাম শুনছেন বোধহয়, ফরেস্ট বিট অফিসে গেছেন? ফরেস্ট বিট অফিসে ছিল পাঞ্জাবির ক্যাম্প, তারা নামতো কালেঙ্গা গ্রামে, নির্বিচারে মানুষকে মারত এবং নারী নির্যাতন করত। আমরা একটু পিছনেও থাকতাম, কচুবাড়ি, তারপরে গুমসুমবাড়ি, ওই সমস্ত এলাকাতে আমরা কমান্ডাররা থাকতাম। হঠাৎ শুনলাম যে এখানে তাহের করি একটা মুক্তিযোদ্ধা আমাদের গ্রুপেই ছিল, সে বাড়িতে আসার পরে দেখলো ফসফরাস স্ল্যাব মারিয়া কলাগাছ পর্যন্ত জ্বালিয়ে দিছে এবং 8 মাসের গর্ভবতী একটা মহিলার নির্যাতনের পরে অ্যাবর্শন করছে, মহিলাটা মারা গেছে। আমরা বসলাম 3-4 জন, টিপু, আমি, আনিসুল বাড়ি, বামেশ বসার্জি, রহমান, এরকম আলী হোসেন, কমান্ডাররা বসলাম। আমরা বাচ্চা থেকে কী লাভ, মা বোনের ইজ্জত যেখানে থাকে না। আমরা যুদ্ধ কার লাগে করি? মাতৃভূমির লাগে করি, মায়ের জন্য করি, মায়ের ইজ্জত, মাতৃভূমির মুক্তির জন্য। কি করা যায়? তখন তারা কইল যে ঠিক আছে চলো যাই রেওতে। সিঙ্গিছড়া, এজাজ আহমদ চৌধুরী আমাদের সাব সেক্টর কমান্ডার। আমি বললাম স্যার এই অবস্থা, একটা কিছু করো। তো স্যার কী করবো না, বললো যে ঠিক আছে তোমরা যে সিন্দুরখাল থেকে রাস্তাটা আইসে, আপনি গেছেন তো এখানে, সিন্দুরখাল থেকে রাস্তাটা আইসে, তারা তো আসলে শ্রীমঙ্গল থেকে আসবে ওইদিকে, ওই রাস্তার সামনে তোমরা দেখো মাইন বসাও। আমি, আমার বন্ধু টিপু, গ্রুপ কমান্ডার 2 জনে, অ্যান্টি ট্যাঙ্ক মাইন একটা আর অ্যান্টি পার্সোনাল মাইন মার্ক 16 2টা আইনা বসাইলাম। তারিখটা হলো, অপারেশনটা হয়েছিল 24 তারিখে, অগাস্টের 24 তারিখ। এর আগে হয়তো বা 21-22 এই তারিখটা সম্ভবত আমার মনে হয়। মাইন বসালাম, পরের দিন একটা ডস গাড়ি নিয়ে একজন কমান্ডার এবং 6 জন মিলিটারি, তারা আইসা এখানে পড়ল, বাস্ট হয়েছে। পরে এই জিপ ডস গাড়িটা একটা অ্যান্টি ট্যাঙ্ক মাইন আর 2টা অ্যান্টি পার্সোনাল মাইন মার্ক 16, কত শক্তি, জুড়া করিয়া দিছে। এক একটা এই পার্স, এই যে উঠে গেছে স্প্লিন্টার, আওয়াজ হয়েছে কীরকম, যেমন এই যে রকেট যায় এরকমভাবে আওয়াজ হয়েছে। আমরা তো আনন্দে,
আমরা চিৎকার করতে করতে সিঙ্গি চলা গেছি। এজাজ সাহেবকে বললাম, আজিজ সাহেব তখন এখানে মেজর, স্যার এই অবস্থা হয়েছে, হয় অ্যাম্বুশ হবে। তাই হইল যে কালকে তো অবশ্যই এরা এই স্পটটা দেখার জন্য আসবে, এই ঘটনাটা দেখার জন্য আসবে, এটা নিশ্চিত। আজ রাত্রেই হবে। ওই আমরা ভোর রাত্রে আইসা পজিশন নেই, পরের দিন অপারেশন হয়, কিয়ামত হয়। কতজন ছিলেন এখানে আমি সঠিক সংখ্যাটা বলতে পারবো না। এখানে আমাদের বেঙ্গল রেজিমেন্টের মন্নান সাহেব ছিলেন, তার নেতৃত্বটা তার ছিল, এবং আমাদের কভার করছে বিএসএফ আমাদের কভার করছে। হ্যাঁ, তখন এখানের মধ্যে উনি একটু সাহসী লোক ছিলেন। উনি চাইছিল যে ওই পাকিস্তান আর্মির একজন ওই যে ওয়্যারলেস ম্যান যে পাহাড়ের টিলার উপর থেকে আসে, অর্ডার করতেছে, আর এই পার্কুল থেকে ইয়া আমাদের আশেপাশে আমাদের মধ্যে ইয়ে গুলা পড়তেছে, ঠিক আছে, ধরিয়া লাইতো চাইছিল হাতে নাতে, আর সে মারিয়া দিছে। মারা গেল পরে তো কোনো হুকুম নাই, আমরা যে যেমনে পারি জান বাঁচাইয়া, উদ্র করার কোনো তো সিগন্যাল নাই, এমনি আমরা শেষ পর্যন্ত আসলাম। ওনার লাশ পরে আনা হলো, ওই পরে লাশটা খুঁজছে আমরা বিকালবেলা গেলাম, গিয়া দেখলাম যে লাশটার নিচে মাইন ফিট করিয়া, না আমরা তো আবেগ আপ্লুত হইয়া ধরতে গেছি, তখন পিছ থেকে ওই যে বিএসএফের আছে না, আমরা ডোন্ট টাচ ছো মত, তো আমরা থামিয়া গেছি। তারপরে ওই গেছে তারা, গিয়া দেখি কি আইয়া ওই মাইন ডিটেক্টর লইয়া আইয়া, যখন এটা লইয়া আইছে তখন দেখা যায় যে এটা সিগন্যাল দিতেছে, হাতের নিচে এইভাবে ফিট করে, ঠ্যাঙের নিচে, পিঠের নিচে, হাতের নিচে, মাথার নিচে বম ফিট করে দিয়েছে। তারা এইগুলা নিষ্ক্রিয় করিয়া ওই লাশ আমরা নিয়ে আগরতলা, হ্যাঁ ডেড বডিটা আমরা নিয়ে গিয়েছিলাম, ডেড বডিটা নিয়ে আগরতলা নিয়েছি। আমরা বহুত চেষ্টা করছি ওটা আনার জন্য। এখন একটা কবর আছে শহীদ আব্দুল মান্নানের কবর কালেঙ্গার ভিতরে, পরে কি ডেড বডি আনা হয়েছিল না এটা এমনি? না, এটা এমনি খবর, আমরা ডেড বডি এখান থেকে নেওয়া হয়ে গেছিলো, আগরতলাতে নিয়ে ইয়ে করা হয়েছে, এখানে নাই। এটা প্রতীকী একটা কি হয়তো বা প্রতীকী একটা কিছু করছে। তো ভাই ইটস এ লং হিস্ট্রি। আর আপনার কাছে কি বলবো, তো আজকে স্মরণকালের শ্রেষ্ঠ মানুষ, এই মানুষটা না হইলে আমরা বায়াফরার মতো হইতাম। তারপরে বাহুবল যেদিন ওই দিন ছিল আমার হাইড আউট ছিল পাহাড়ে, ফয়জাবাদ হিলসে, যে বৌদ্ধভূমিটা আছে, বৌদ্ধভূমির থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে, ও এখান থেকে সোজা চৌগাছা বলে এটা ফয়জাবাদ। এইখানে যখন আপনারা হাইড আউটে ছিলেন, ফয়জাবাদে যে এনে মানুষ মারতেছে, এটা কি জানতেন তখন? হ্যাঁ, এটা আমরা জানতাম। এইটা ফয়জাবাদের এটা একটু বলুন, হ্যাঁ কি জানতেন তখন বা পরে কি দেখছেন? হ্যাঁ, এটা তো রাস্তার উপরে, এটা মেইন রাস্তার উপরে, এখানে বিভিন্ন জায়গার তুমি মানুষ নিয়ে আসতো। আমাদের এলাকার তো আপনার নাম শুনছেন, এরা অনেকে কইছে, যেমন এখানে আমাদের একবারে জানা হিরণ রে নিছে, ইদ্রিস রে নিছে, তারপরে আপনার আসলম খারে নিছে, তারপরে হামিদ রে নিছে, তারপরে আপনার কি আর বিহারিপুরের হামিদ রে কইছি, তো এদের নিছে এখানে আজিজুর রহমান রে নিছে, তারপরে মুকুন্দরে নিছে, মুকুন্দর দেবরে নিছে, ওই বরগাঁও গ্রামের এদের নিছে, আমির হোসেনের ভাই আবুল হোসেনরে নিছে, তারপরে আমির হোসেনরে নিছে, আবুল হোসেনরে নিছে। ওই জায়গাটা হ্যাঁ, ফয়জাবাদের এখানে কি মানে পাকিস্তান আর্মির সাথে আপনাদের কোনো যুদ্ধ? না, এখানে যুদ্ধ হয় নাই। পাকিস্তান আর্মির যে একটা ক্যাম্প ছিল রশিদপুর ইয়েতে, এই না রশিদপুর এই টি গার্ডেনের ফ্যাক্টরি ম্যানেজারের বাংলা, ওটাতে ক্যাম্প করছিল। এখানের পাশে আমি একটা অপারেশন করছিলাম, একজন দালাল ওই এদের আশ্রয়ে এদের পাশে থাকতো, এর থেকে ক্যাম্প থেকে এখানে ধরেন এই বাহুবল আছে মাদ্রাসা আছে না, এখানে এত দূর প্রায় 200-250 গজের বাইরে এখানে থাকতো। এটা একটা টার্গেট, একটা সুইসাইড স্কোয়াড হিসাবে একটা টার্গেট আমাকে এবং আমার বন্ধু টিপুকে দেওয়া হয়েছিল, যে তাকে হয় জিতা নাইলে মরা,
এটার একটা হিস্ট্রি আছে পিছনে। 3 মাস যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পরে ইন্ডিয়াতে যায়। ইন্ডিয়াতে যাওয়ার পরে একেবারে খোয়াই থেকে ধরিয়া কৈলাসর পর্যন্ত এই এলাকাটা সমস্ত ব্লু প্রিন্ট সে করছে। করার পরে সে ভিতরে চলে আসে। ভিতরে চলে আসার পরে যে রাত্রে আমরা অপারেশন করি, এর আগেই সোর্সে খবর দিছে যে ওই লোকটা যাবে ডক্টর মালিকের সাথে দেখা করার জন্য। তখনকার পূর্ব পাকিস্তানের গভর্নর ডক্টর মালিকের সাথে দেখা হবে। এর আগেই তাকে ফিনিশ করতে হবে, আর নইলে ধরে নিয়ে আসতে হবে। রাধা ভিন। আমরা অনেক আরও অপারেশন হয়েছে, অনেক। রাধা ভিন ও বাংলাদেশের, সে কিন্তু ইন্ডিয়ান বিহারি, এটা বহু আগে আইছে এই দেশ। হিন্দু পাকিস্তানিদের হয়। এটা বিহার প্রদেশে, উড়িষ্যা বিহার উড়িষ্যার মানুষ করি এখন বলতে। তো এই যে যাই হোক, এই তাকে নিয়ে আসার জন্য রাত্রে তাকে যখন আমরা স্কট করার চেষ্টা করলাম, তখন সে আমাদের উপরে হামলা চালাল। আমরা গুলি চালাতে বাধ্য হইলাম। এবং এটি হইল গিয়া তাদের ক্যাম্পে, কিন্তু ওই যে ক্যাম্পের মাঝে পাঞ্জাবিরা ছিল, তারা রিয়্যাক্ট করে নাই, একটা পাল্টা গুলিও চালায় নাই। তারা এই পাহাড়ের ভিতরে, বাগানের ভিতরে, তো তারা দেখছে যে তারা ঘেরা হইয়া যাইব। তারাও তো মনে করছে যে অনেক মুক্তিযোদ্ধা আইছিল, তারা একটা শব্দ করে নাই। এইটা ফিনিশ করার পরে আরও আছে অনেক অপারেশন। এই অপারেশনের পরে এই যে ক্যাম্পটা এখান থেকে চলে যায়, পরের দিনে এখান থেকে চলে যায়। তারা দেখলো যে আর নিরাপদ নাই এখানে। আর এই সময় সারা দেশেই আর বাহুবলে পাঞ্জাবিরা গ্রাম অঞ্চলে এলাকায় যাইতো না, কারণ এখানে হাওরের দিকে আছে, পাহাড়ের দিকে আছে। মুক্তিযোদ্ধারা এখানে আমরা এমন প্রেশারের মধ্যে এদের রাখছি, এরা মেইন রোড থেকে নামতো না। ওই একটা ক্যাম্পই আসিল, ওই অপারেশন করার পরে দিন ওই এরা এখান থেকে শ্রীমঙ্গল চলে। আপনি নিজের চোখে দেখছেন যুদ্ধের পরে? হ্যাঁ, আমার বাড়ির তো এটার পাশে। কি দেখছেন? আমি এখানে গেছি, এখানে লাশের কঙ্কাল এই সমস্ত এদের বৌদ্ধভূমির নিচে, এখানে এগুলো আমার নিজের চোখে। এই অনেক লাশ দেখা গেছে। তখন তো ধরেন এগুলো আর আউতাস করার আর সময় তখন নাই। আমাদের একটা অনুভূতি অন্যরকম ছিল। আমরা দেশ পাইয়া অনেক কিছুই ভুলছি। নিজের বাবা জেলে, মনে হইছে না একবারও, স্মরণ নাই। বুঝছে, দেশ পাইয়া আমরা প্রাপ্তির উল্লাসে আমরা মত্ত ছিলাম। আমরা কোনো দিকে নিজের না। আজকে সারা বাংলাদেশে একটা মুক্তিযোদ্ধা খুঁটিপতি আছে, একজন মুক্তিযোদ্ধা খুঁটিপতি আছে বাংলাদেশও আছে নাকি? এগুলা এখানে মাটির চাপা দিয়েই রাখা হয়েছিল। এগুলা মাটির চাপা দিয়ে আপনারা পরস্পর যে আলাপ করছেন, এটা কি পরিমাণ মানুষ এখানে অনুমান? আমি তো হইলাম নামই হইলাম কয়েকজনের নাম হইলাম। এছাড়া বাইটনি আইনা যে অনেকরে মারছে, এটা তো অগণিত। শ্রীমঙ্গলের এই সাইড থেকে আনছে, এই দিক থেকে নিছে, সোনারগাঁও থেকে নিছে, সব দিক থেকে নিছে। এখানেই একটা জায়গা, তারা নিরাপদ জায়গা এখানেও পাইছে, এখানেও মারছে। তো আর কি বলবো, আর এই অপারেশন তো অনেক ইয়েছে। তা আমি একটা কথা বলতে চাই যে লোকটা সম্বন্ধে বলা দরকার। বঙ্গবন্ধু যদি না জন্ম নিতেন, তাহলে আমরা দেশ স্বাধীন করতে পারতাম না। বিশ্বের অনেক জাতি আজকে স্বাধীনতার জন্য চোখের পানি ফেলতেছে, জীবন দিতেছে। আপনারা দেখেন আজকে প্যালেস্টাইনের অবস্থা, দেখেন প্যালেস্টাইনের অবস্থা। একজন সঠিক নেতৃত্বের অভাবে প্যালেস্টাইনিরা আজকে। আচ্ছা, লাস্ট আমার একটা ইনফরমেশন দেন যে বাহুবল থানায় পাকিস্তান আর্মির পক্ষে এটা অনেক ছিল। এখানের মধ্যে সবচেয়ে বড় নেতাই ছিল আবদুল্লাহ, বসিনাবাড়ি আবদুল্লাহ। আর এখানে আরেকজন রাজাকার, একটা তার বাড়ি ওই যে জুরা ব্রিজটা আছে না, এই ব্রিজটা করছিল সিলেটের মতিন চৌধুরী নামে একজন কন্ট্রাক্টর। সিলেটের মতিন কন্ট্রাক্টর,
আপনার বাড়ি তো সিলেট, এই কন্ট্রাক্টর হল তার এই তার একজন এই কেরানি ছিল এখানে, তার একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের মতন ছিল এখানে, তার নাম ছিল মাসুদ। এসে দারুণভাবে এই এলাকার মানুষে নারী নির্যাতন থেকে ধরিয়া অনেক কিছু সে করছে এই মাসুদ। আর ওইখানে কুটি, তারপরে এই কুটি নামের একটা রাজাকার,